কল্পনা করো, তুমি সকালে ঘুম থেকে উঠলে, দিনটা ঠিকঠাক কাটলো, রাতে ঘুমাতে গেলে, কিন্তু পরের বার যখন চোখ খুললে দেখলে তুমি আবার সেই একই বিছানায়, একই সকালে ফিরে এসেছো। তোমার সাথে যা যা ঘটেছিল হুবহু তাই ঘটছে। তুমি আটকে গেছো একটা লুপে। একে আমরা বলি টাইম লুপ। পপ কালচারে এটা খুব চেনা একটা কনসেপ্ট। কিন্তু যদি এমন হয় লুপটা শুধু একটা নির্দিষ্ট দিনের নয়, যদি লুপটা হয় পুরো একটা ইতিহাসের, একটা সিভিলাইজেশনের, আর কোটি কোটি মানুষের জীবনের। অ্যাটাক অন টাইটান অ্যানিমে বা মাঙ্গা যারা শেষ করেছো তাদের মাথায় একটা প্রশ্ন বছরের পর বছর ধরে ঘুরপাক খাচ্ছে। এরেন ইয়েগার কি আসলে একটা টাইম লুপে আটকে ছিল? সে কি নিয়তির এক অন্তহীন বৃত্তে বারবার একই ট্র্যাজেডির পুনরাবৃত্তি করে যাচ্ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে মডার্ন ফিজিক্স, ফিলোসফি আর মানুষের মনস্তত্ত্বের এক গভীর গোলকধাঁধা? আজ আমরা কোনো ফ্যান থিওরিকে সত্যি প্রমাণ করতে আসিনি। আজ আমরা একজন ইনভেস্টিগেটরের মতো বসবো, এরেনের জীবনের সমস্ত প্রমাণ মেলাবো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, এবং বোঝার চেষ্টা করব ফ্রিডম খোঁজা একটা ছেলে আসলে কিসের গোলাম ছিল। ইনভেস্টিগেশনের প্রথম নিয়ম হলো মূল ক্যানন বা অফিসিয়াল সূত্রে ফিরে যাওয়া। হাজিমে ইসায়ামের গল্পের একদম প্রথম চ্যাপ্টার, যার নাম ছিল টু ইউ 2000 ইয়ার্স ফ্রম নাও, সেখানে আমরা দেখি এরেন একটা গাছের নিচে ঘুমাচ্ছে এবং একটা দীর্ঘ দুঃস্বপ্ন দেখে কেঁদে উঠছে। সে যখন চোখ খোলে, মিকাসাকে দেখেই তার প্রথম প্রশ্ন ছিল, তোমার চুল এত লম্বা হলো কবে? কেন এই প্রশ্ন? মাঙ্গার একদম শেষ চ্যাপ্টারে, অর্থাৎ চ্যাপ্টার 139 এবং তার আগের ক্যাবিন সিনে চ্যাপ্টার 138-এ গিয়ে আমরা এর উত্তর পাই। সেখানে অল্টারনেট লাইফে মিকাসা এরেনকে বিদায় জানানোর সময় হুবহু একই কথা বলেছে, সি ইউ লেটার এরেন। লুপ থিওরির সমর্থকদের সবচেয়ে বড় অস্ত্র এটাই। তারা বলে মাঙ্গার শেষ দৃশ্যটাই আসলে প্রথম দৃশ্যের সূচনা, অর্থাৎ এরেনের মৃত্যুতেই গল্প শেষ নয়, সেখান থেকেই টাইমলাইন রিস্টার্ট হয়ে আবার শুরুতে ব্যাক করছে। কিন্তু এবার একটু ডিপলি খেয়াল করো, চ্যাপ্টার 1 এর নাম টু ইউ 2000 ইয়ার্স ফ্রম নাও, তোমাকে আজ থেকে 2000 বছর পর। আর চ্যাপ্টার 122-এর নাম কি? ফ্রম ইউ 2000 ইয়ার্স অ্যাগো, তোমার থেকে 2000 বছর আগে। এই দুটি চ্যাপ্টারের নামই বলে দেয় যে সময় এখানে কোনো লুপে ঘুরছে না, বরং 2000 বছরের একটা বিশাল টাইম ব্রিজ বা সেতু তৈরি হয়ে আছে। স্টোরিতে আরো কিছু অদ্ভুত ঘটনা আছে যা আমাদের লজিককে নাড়া দেয়। যেমন এরেন ক্রুগার এরেনের জন্মের আগেই গ্রিশাকে বলেছিল, মিকাসা আর আর্মিনকে বাঁচাতে হলে তোমাকে মিশন পূরণ করতেই হবে। ক্রুগার নিজেই জানতো না সে কার মেমোরি দেখছে। Complete your mission and save Mikasa and Armin. Mikasa? Armin? Who are they? I don't know. They are from my memories. কারণ তখন মিকাসা বা আর্মিন কেউই জন্মায়নি। আসল টুইস্টটা খোলে যখন এরেন ফাউন্ডিং টাইটান এবং অ্যাটাক টাইটানের অ্যাবিলিটির ফুল কন্ট্রোল পায়। আমরা জানতে পারি অ্যাটাক টাইটানের বিশেষ অ্যাবিলিটি হলো সে তার ফিউচার সাকসেসরদের মেমোরি দেখতে পায়। আর যখন ফাউন্ডিং টাইটানের অ্যাবিলিটি এটার সাথে যুক্ত হয়, তখন অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এরেনের মাথায় একসাথে কাজ করা শুরু করে। তার কাছে সময় আর কোনো সোজা লাইনে চলছিল না। Ever since I attained the power of the founding titan, my head has become a complete mess. The past and future, it's all happening at once. সে নিজেই তার বাবা গ্রিশা ইয়েগারকে অতীতে গিয়ে বাধ্য করেছিল রেইস পরিবারকে বা রেইস ফ্যামিলিকে শেষ করতে, যাতে গ্রিশা ফাউন্ডিং টাইটান চুরি করে এরেনকে দিতে পারে। এই যে অতীতের ঘটনাকে ভবিষ্যতে বসে কন্ট্রোল করা, এটাকে লুপ থিওরি বলে। কজ অ্যান্ড ইফেক্ট বা কার্যকারণের এক এন্ডলেস লুপ বা সার্কেল। তবে এর একটা স্ট্রং বিপরীত লজিকও আছে। এরেন যখন ডাইনা ফ্রিজের টাইটানকে কন্ট্রোল করে নিজের মাকে মানে কার্লা ইয়েগারকে খাওয়াতে পাঠিয়েছিল, সেটা সে কেন করেছিল? কারণ বার্থোল্ডকে তখন বাঁচানো জরুরি ছিল, যাতে ফিউচারে আর্মিন কোলোসাল টাইটান পায়। এরেন কিন্তু অতীত বদলাতে ডাইনাকে পাঠায়নি, অতীত যাতে ঠিকভাবে ঘটে সেটার জন্য সে বাধ্য হয়েছিল। এটা কোনো লুপ নয়। এরেন আসলে কোনো কিছু রিওয়াইন্ড বা রিসেট করছিল না, সে যা করছিল তা অলরেডি ইতিহাসে ফিক্সড বা নির্ধারিত ছিল। তাহলে কোনটা সত্যি, লুপ নাকি ফিক্সড টাইমলাইন? এই উত্তর খুঁজতে আমাদের অ্যানিমের দুনিয়া ছেড়ে ঢুকতে হবে রিয়েল লাইফ ল্যাবে। ফিজিক্সের চোখে সময় আসলে কি? স্যার আইজ্যাক নিউটনের আমলে মনে করা হতো সময় হলো একটা পরম সত্তা বা অ্যাবসলিউট টাইম, অর্থাৎ মহাবিশ্বের বা ইউনিভার্সের যেখানে যাও না কেন সময় সবার জন্য সমানভাবে
একটা সোজা নদীতে তরঙ্গের মতো বয়ে চলে। Newton says very famously, space and time are each absolute. They flow without compromise. There's nothing that happens on that stage is going to affect the stage itself. অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, শুধু বর্তমানটাই সত্যি। একে বিজ্ঞানের ভাষায় বলে প্রেজেন্টিজম। যদি নিউটনের এই ধারণা সত্যি হতো, তবে এরেনের পক্ষে অতীতে গিয়ে গ্রীষাকে ম্যানিপুলেট করা বা ভবিষ্যৎ থেকে মেমোরি পাঠানো কোনোভাবেই সম্ভব হতো না, কারণ অতীত তো অলরেডি ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু 1905 সালে এসে অ্যালবার্ট আইনস্টাইন আমাদের পুরো ধারণা বদলে দিল। তার থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার সূত্র বলল, সময় সবার জন্য এক নয়, সময় আপেক্ষিক। স্পেস এবং টাইম আলাদা কিছু নয়। To Einstein, and especially with his general theory of relativity, his theory of gravity, space and time, or their union into space-time, now has become an actor in the play. It's not sort of set off apart from the other things like the planets whizzing around or comets or apples. তারা একসাথে মিলে তৈরি করেছে 4 ডাইমেনশনাল স্পেস টাইম ফ্যাব্রিক। আর এখান থেকেই আসে মডার্ন ফিজিক্সের সবচেয়ে বড় ফিলোসফিক্যাল কনসেপ্ট, ইটারনালিজম বা ব্লক ইউনিভার্স থিওরি। এই থিওরি অনুযায়ী অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকটি ইউনিভার্সের একটি 3 ডাইমেনশনাল ব্লকের মতো একসাথে অবস্থান করছে। তোমার জন্য যা অতীত, মহাবিশ্বের অন্য কোনো কোণায় থাকা কোনো পর্যবেক্ষকের জন্য তা ভবিষ্যৎ হতে পারে। সহজ করে বলি, ধরো তুমি একটা মুভির রিল দেখছো, তুমি এখন যে ফ্রেমে আছো সেটা তোমার বর্তমান, আগের ফ্রেমগুলো অতীত আর পরের ফ্রেমগুলো ভবিষ্যৎ। কিন্তু তুমি যদি পুরো রিলটা টেবিলের উপরে মেলে ধরো, তবে কি অতীত বা ভবিষ্যৎ বলে আলাদা কিছু থাকবে? সবকটি ফ্রেমই তো রিলের মধ্যে একসাথে টিকে আছে। অ্যাটাক অন টাইটানের পাথস বা এন্ডলেস মরুভূমি সেই অবিকল এই ব্লক ইউনিভার্সের মতো, যেখানে দাঁড়িয়ে এরেন একই সাথে অতীত, বর্তমান আর ভবিষ্যৎকে দেখতে পাচ্ছিল। চ্যাপ্টার 121 বা চ্যাপ্টার 121-এ এরেন জিককে বলছিল, পাথে কোনো টাইম নেই, এখানে অতীত আর ভবিষ্যৎ একসাথে এক্সিস্ট করে। সেখানে 2000 বছর আগের ইমির ফ্রিজ আর 2000 বছর পরের এরেন একই বিন্দুতে দাঁড়িয়ে আছে। এরেনের কাছে টাইম কোনো নদী ছিল না, টাইম ছিল পুরো একটা সিনেমা রিল যা সে একসাথে দেখতে পাচ্ছিল। ফিজিক্সে একটা অদ্ভুত গাণিতিক কনসেপ্ট আছে। বিজ্ঞানী কুর্ট গোডেল আইনস্টাইনের সমীকরণ সমাধান করে দেখিয়েছিল যে ইউনিভার্সে ক্লোজড টাইম লাইক কার্ভস বা সংক্ষেপে সিটিসি থাকা সম্ভব। যদি স্পেস টাইম কোনোভাবে নিজের উপর দুমড়ে মুচড়ে একটা বৃত্ত তৈরি করে, তবে সেখানে তৈরি হয় ক্যাজুয়াল লুপ বা বুটস্ট্র্যাপ প্যারাডক্স। বুটস্ট্র্যাপ প্যারাডক্স কি? মনে করো তুমি টাইম ট্রাভেল করে অতীতে গেলে এবং ইয়াং উইলিয়াম শেক্সপিয়ারকে তার নিজের লেখা হ্যামলেট বইটা উপহার দিয়ে এলে। শেক্সপিয়র সেটা দেখে হুবহু কপি করে নিজের নামে চালিয়ে দিল। এখন প্রশ্ন হলো, হ্যামলেট নাটকটার আসল লেখক কে? তুমি তো বইটা শেক্সপিয়রের কাছ থেকেই পেয়েছিলে, আবার শেক্সপিয়র সেটা পেল তোমার কাছ থেকে। এই তথ্যের কোনো আদি বা অন্ত নেই, তথ্যটা ইউনিভার্সে নিজে নিজেই তৈরি হয়েছে। ঠিক এই প্যারাডক্সটাই ঘটেছিল এরেন আর গ্রীষার ক্ষেত্রে। গ্রীষা যদি রেইস ফ্যামিলিকে না মারত, তবে এরেন অ্যাটাক টাইটান পেত না। আবার এরেন যদি ফিউচার থেকে এসে গ্রীষাকে ব্রেনওয়াশ না করত, তবে গ্রীষা রেইস পরিবারকে মারত না। তাহলে এই ঘটনার শুরু কোথায়? কে প্রথম শুরু করেছিল? এর অ্যান্সার দেয় পদার্থবিজ্ঞানী ইগোর নোভিকভের একটি বিখ্যাত সূত্র, নোভিকভ সেলফ কনসিস্টেন্সি প্রিন্সিপাল। এই সূত্র বলে, তুমি যদি অতীতে যাও, তুমি এমন কোনো পরিবর্তন করতে পারবে না যা বর্তমানকে বদলে দেয়। তুমি অতীতে যাই করো না কেন, তা আসলে ওই ইতিহাসেরই অংশ হয়ে যাবে যা অলরেডি ঘটে গেছে। অর্থাৎ এরেন তার অতীত বদলাতে চায়নি, বরং অতীত যাতে ঠিকঠাকভাবে ঘটে এবং সে নিজে যাতে এই জায়গায় এসে পৌঁছাতে পারে, সেটার জন্য সে বাধ্য হয়ে কাজটা করেছিল। এটা কোনো টাইম লুপ নয় যা বারবার রিসেট হচ্ছে, এটা একটা ফিক্সড, অপরিবর্তনীয় প্রিডেস্টিনেশনাল প্যারাডক্স। Novikov's self-consistency principle, the ultimate rule book of time travel. Proposed by Russian physicist Igor Novikov in the 1980s, this principle suggests that if time loops exist, the universe has a built-in mechanism to prevent paradoxes. বিজ্ঞান তো বুঝলাম, কিন্তু ফিলোসফিক্যাল দিক থেকে এর অর্থ কি? এরেন পুরো গল্প জুড়ে একটা কথাই চিৎকার করে বলে গেছে, আমি স্বাধীন হতে চাই, কিন্তু হাস্যকরভাবে সেই সবচেয়ে বড় পরাধীন ছিল। ফিলোসফিতে একটা চিরন্তন বিতর্ক আছে, যাকে বলে ডিটারমিনিজম বা নিয়তিবাদ ভার্সেস ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা। ডিটারমিনিজম বলে ইউনিভার্সের প্রতিটি ঘটনা আগের কোনো ঘটনার কারণে ঘটে,
মানুষের নিজের কোনো স্বাধীন ইচ্ছা বা চয়েস নেই। জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটশে একটা ধারণার কথা বলেছিল, যেটার নাম ইটার্নাল রিকারেন্স। সে মানুষকে প্রশ্ন করেছিল, যদি একটা মনস্টার এসে তোমাকে বলে যে তোমার জীবনটা যেভাবে কেটেছে হুবহু সেভাবেই তোমাকে অনন্তকাল ধরে বারবার বেঁচে থাকতে হবে, একটা চিমড়ি কাটা থেকে শুরু করে বড় বড় সব ট্র্যাজেডি পর্যন্ত, তবে তুমি কি তাকে অভিশাপ দেবে নাকি তাকে গড বলে পুজো করবে? এরেন যখন সাগরের ওপারে দাঁড়িয়ে রামজি নামের ওই ছোট ছেলেটিকে দেখছিল, সে জানতো সে একদিন এই ছেলেটাকে রামলিং বা পায়ের তলায় পিষে মেরে ফেলবে। সে মনে মনে ভীষণভাবে চাচ্ছিল যেন ফিউচারটা বদলে যায়। সে জিককে আটকাতে চেয়েছিল, সে ডেসপারেটলি অন্য পথ খুঁজছিল। সে নিজেকে বলছিল আমি কতটা পাপিষ্ট, কিন্তু শেষ পর্যন্ত সে ফিউচার বদলাতে পারেনি। কেন পারেনি? এখানে আসে সাইকোলজি বা মনস্তত্ত্বের খেলা। একে বলে সেলফ ফুলফিলিং প্রফেসি। তুমি যখন তোমার ভবিষ্যৎ জেনে যাও, তখন সেই ভবিষ্যৎ এড়ানোর জন্য তুমি যে যে পদক্ষেপ নাও, সাবকনশাসলি সেই পদক্ষেপগুলোই তোমাকে ওই ভবিষ্যতের দিকে নিয়ে যায়। এরেন আসলে তার নিজের ট্রমা, রাগ আর স্বাধীনতার ক্ষুধার কাছে বন্দী ছিল। তার ফিউচার বাইরে থেকে অন্য কেউ এসে জোর করে লিখে দেয়নি। এরেনের নিজস্ব ব্রুটাল চরিত্র এবং মিকাসা আরমিনকে বাঁচানোর তীব্র জেদি তার নিয়তি নির্ধারণ করেছিল। সে নিজের ইচ্ছাতেই ওই পথ বেছে নিয়েছিল, অথচ সেই ইচ্ছাটাই আগে থেকে নির্ধারিত ছিল। একে ফিলোসফির ভাষায় বলে কম্প্যাটিবিলিজম। তো দেখতে দেখতে আমরা এই ইনভেস্টিগেশনের শেষ ধাপে চলে আসলাম। চলো এবার দেখি রাইটার হাজিমে ইসায়ামা নিজে কি বলেছে। বিভিন্ন অফিসিয়াল ইন্টারভিউতে ইসায়ামা স্বীকার করেছে যে সে মাভ লাভ অল্টারনেটিভ নামের একটি ভিজুয়াল নভেল দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত ছিল, যেখানে স্পষ্টভাবেই টাইম লুপ এবং অল্টারনেট রিয়ালিটির কনসেপ্ট ছিল। কিন্তু অ্যাটাক অন টাইটানের ক্ষেত্রে সে কি সেটা ব্যবহার করেছে? অফিসিয়াল গাইড বুক কিংবা রাইটারের কোনো ডিরেক্ট স্টেটমেন্টে টাইম লুপ শব্দটা ক্যানন হিসেবে ব্যবহার করা হয়নি। মাঙ্গা এবং অ্যানিমের মধ্যে যে ছোটখাটো অমিল, যেমন মাঙ্গায় এরেন ছিল ডান দিকে মাথা দিয়ে, অ্যানিমেতে বাঁ দিকে, কিংবা মাঙ্গার প্রথম চ্যাপ্টারে মিকাসার স্কার্ফটা কালো ছিল, অ্যানিমেতে লাল। এমনকি অ্যানিমের ফাইনাল সিজনের কিছু ফ্ল্যাশব্যাকে মাঙ্গার প্যানেল হুবহু দেখানো। এগুলোকে অডিয়েন্সরা লুপের প্রমাণ হিসেবে দেখলেও স্টুডিওর অ্যানিমেশন চয়েস, ডিরেকশনের পরিবর্তন বা জাস্ট ভিজুয়াল স্টার এগ হিসেবে দেখাই বেশি লজিক্যাল। তাহলে আমাদের পুরো ইনভেস্টিগেশনের সামারি বা চূড়ান্ত রায় কি? এরেন কি আসলেই একটা টাইম লুপে আটকে ছিল, যেখানে সে বারবার মরছে আবার গাছের নিচে জেগে উঠছে? লজিক, ক্যানন এবং ফিজিক্স বলছে নো, এরেন কোনো লুপে ছিল না। সে আটকে ছিল একটা প্রি-ডেস্টিনেশন প্যারাডক্স বা নিয়তির চিরন্তন খাঁচায়। সময় কোনো বৃত্ত ছিল না যা বারবার রিস্টার্ট হচ্ছিল। সময় ছিল একটা স্থির ক্যানভাস, যেখানে এরেনের জন্ম, তার রামলিং করা এবং তার মৃত্যু সবটাই একসাথে আঁকা ছিল। এরেনের ট্র্যাজেডি এটাই ছিল না যে সে বারবার একই জীবন বাঁচছিল। তার আসল ট্র্যাজেডি ছিল সে একই সাথে তার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল। সে একটা সাধারণ মানুষের মন দিয়ে সুপার হিউম্যানদের মতো টাইমলাইন দেখছিল, এবং সে জানতো যে নিজের ইচ্ছাই হোক বা নিয়তির চাপে পৃথিবীর 80% মানুষকে মারা ছাড়া তার কাছে আর কোনো বিকল্প নেই। আমরা একটা অ্যানিমে থিওরি নিয়ে ইনভেস্টিগেশন শুরু করেছিলাম, কিন্তু দিন শেষে আমরা কি দেখলাম? আমরা দেখলাম আইনস্টাইনের এমন এক ইউনিভার্স যেখানে সময় স্থির। আমরা দেখলাম নোভিকভের এমন এক সূত্র যা বলে অতীতকে বদলানো যায় না। আর আমরা আরো দেখলাম মানুষের এমন এক মনস্তত্ত্ব যা স্বাধীনতার খোঁজে নিজেই নিজের খাঁচা তৈরি করে। এরেন ইয়েগার শেষ পর্যন্ত স্বাধীনতা পেরেছিল কিনা সেই বিতর্ক হয়তো কোনোদিন শেষ হবে না, কিন্তু নিয়তির এই জটিল সমীকরণ আমাদের মনে করিয়ে দেয় সময় আমাদের জন্য যতই আপেক্ষিক হোক না কেন, আজকের এই বর্তমান মুহূর্তটাই আমাদের হাতে থাকা একমাত্র সত্যি। সো কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করলাম, অনেকটা ডকুমেন্টারি টাইপের, বিকজ আমার এটা ভিডিও বানাতে ভালোই লাগে। অ্যান্ড ইয়েস, বানাই ফেললাম। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান অ্যান্ড টাটা।